আমার স্নেহের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি ইংরেজি প্রথম পত্র একটি টপিকস পড়াবো। সেটি হলো ইউনিট 5 নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণ। পরিবেশ আমাদের চারপাশে যা আছে তা নিয়ে পরিবেশ, কিন্তু এই পরিবেশ বিভিন্ন সময় বিভিন্নভাবে দূষিত হয়। এখন এই পরিবেশ দূষণ হওয়ার কিছু কারণ আমরা এই টপিক থেকে পড়ব। তার আগে we have to discuss what is nature and what is environment. Let us see what is nature. Nature, the physical power causing all the phenomena of the world, including plants, animals and landscape. অর্থাৎ প্রকৃতি হচ্ছে একটা শক্তি যেটা মানুষ, জীবজন্তু এবং অন্যান্য যে জীব বৈচিত্র্য আছে তার উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ তার একটা শক্তি আছে। দিস ইজ আউট অফ কন্ট্রোল অফ হিউম্যান বিংস। মানুষের হাতে কিন্তু তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। দেন কামস এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট কি, পরিবেশটা কি, দেখো আমরা দেখি। দ্য সার্কামস্টেন্সেস, অবজেক্টস অর conditions by which one is surrounded. Number 2, the complex of physical, chemical and biotic factors, for example climate, soil, water and living things that act upon organism or an ecological community and ultimately determine its form and survival. অর্থাৎ এটা বাংলা করলে দাঁড়ায়, পরিবেশ বলতে কোনো ব্যবস্থার কার্যকর বাহ্যিক প্রভাবক সমূহের সমষ্টিকে বোঝায়, যেমন চারপাশে ভৌত অবস্থা, জলবায়ু ও প্রভাব বিস্তারকারী অন্যান্য জীব ও জৈব উপাদান ইত্যাদি সমষ্টিগত রূপই হচ্ছে পরিবেশ। পরিবেশের প্রতিটি উপাদান দ্বারা ব্যক্তি, প্রাণী এবং উদ্ভিদ প্রভাবিত হয়ে থাকে। এটা হচ্ছে পরিবেশ, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। এটা আমরা ছোটবেলা থেকেই বইপত্রে জেনেছি, সেটা হচ্ছে পরিবেশ। কিন্তু পরিবেশের নিজস্ব একটা প্রকৃতি থাকে, বৈশিষ্ট্য থাকে। পরিবেশ নিজেই নিয়ন্ত্রিত হয় প্রাকৃতিক শক্তির দ্বারা, এবং এই পরিবেশ আমাদের চারপাশে, আমরা এই পরিবেশ নিয়েই বাস করি। পরিবেশের উপাদানগুলো আছে যেমন মানুষ, জীবজন্তু, গাছপালা, এবং পরিবেশের আরো 3টা উপাদান আছে, মূল উপাদান, যেগুলো হচ্ছে মাটি, পানি এবং বাতাস, এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল। এই 3টা কিভাবে দূষিত হয় আজকে আমি সেই টপিকসটাই তোমাদেরকে আজকে পড়াবো। এনভায়রনমেন্টাল পলিউশন, পেজ নাম্বার ইন মাই বুক 52। দেখো, ইন ইউর টেক্সট বুক হিয়ার আর সাম পিকচার্স। এখানে পিকচার নাম্বার 1, পিকচার নাম্বার 2, picture number 3, picture number 4. There are 4 pictures. Can you see what, do you understand what the picture shows? Picture 1, traffic jam. Picture 2, dumping system. That means wastage dumping system. Picture 3, drying river. যেটা দূষিত হয়ে প্রায় নদী যেরকম হয় সেটা হচ্ছে ডাইং রিভার্স। অ্যান্ড ব্রিক কিলস, অর্থাৎ ইট ভাটা যে ধোঁয়া বের হচ্ছে, সেই ইটের ভাটা থেকে কালো ধোঁয়া বা দূষিত ধোঁয়া বের হচ্ছে। এরকম 4টা ছবি, অর্থাৎ এই 4টা উপকরণই আমাদের পরিবেশ দূষণের জন্য দায়ী। এই 4টা উপকরণ দ্বারাই আমাদের পরিবেশটা বেশিরভাগই দূষিত হয়। আচ্ছা, now I am reading the text, page number 53. I think you are ready. Bangladesh is now apparently in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. বাংলাদেশ বর্তমানে দৃশ্যত বিভিন্ন রকম দূষণের কবলে, অর্থাৎ বিভিন্ন রকম দূষণ দ্বারা এটি দূষিত।
The dwellers of the urban areas are the worst sufferers of such pollution. এই যারা শহরে বসবাস করে অর্থাৎ শহরে যারা বাসিন্দা তারাই এই দূষণ দ্বারা সবচেয়ে বেশি ভুক্তভোগী, অর্থাৎ তারাই বেশি কষ্ট ভোগ করছে। The indiscriminate industrialization process in Bangladesh over the past decade has created significant environmental problems. বিগত দশকগুলোতে বাংলাদেশে যত্রতত্র শিল্পায়ন অর্থাৎ নিয়ম না মেনে যেখানে সেখানে শিল্প কারখানা গড়ে তোলার কারণে এই পরিবেশ দূষণের তাৎপর্যপূর্ণ পরিবেশ দূষণটা বেড়ে গেছে। We will now read about some of the most common types of environmental pollution and ways of coping with them. আমরা এখন এই ধরনের সাধারণ কিছু পরিবেশ দূষণ সম্পর্কে পড়ব এবং তাদের সাথে আমরা কিভাবে লড়াই করতে পারি সেটা সম্পর্কে আমরা পড়ব। তার আগে আমি তোমাদেরকে একটু নতুন শব্দগুলোর সাথে পরিচয় করিয়ে দিই, যেগুলো এখানে শব্দগুলো তোমরা পাবে। যেমন গ্রিপ, গ্রিপ শব্দটা আমি ইতিমধ্যে বলেছি। গ্রিপ হচ্ছে হাতের মুষ্টি বা কবলে, অর্থাৎ দখল নেয়া। তো আমাদের পরিবেশটা হচ্ছে এখন দূষণের দখলে। এটা হচ্ছে নাউন, এটা সিনোনিম কন্টামিনেশন। ইনডিসক্রিমিনেট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে বিক্ষিপ্তভাবে র্যান্ডম, অর্থাৎ কোনো যত্রতত্র, এটা নাম পরিকল্পনাহীনভাবে যেখানে সেখানে গড়ে ওঠা। টক্সিক অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পয়জনাস। রিডিউস বা ডিক্রিজ অর লেস, রিডিউস হচ্ছে কমিয়ে আনা বা কমে যাওয়া। এমিশন, নাউন স্প্রে, এমিশন হচ্ছে নির্গত হওয়া বা ছড়িয়ে যাওয়া। এখন আমি তোমাদের প্রথম যে অংশটা আছে এয়ার পলিউশন, এয়ার পলিউশনটা পড়বো। তার আগে তোমাদের আমি একটা ছবি দেখাচ্ছি। তোমরা এই ছবিটা কি বুঝতে পারছো কিনা, সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা? লেখাগুলো বোঝা যাচ্ছে কি? Can you understand these writings, this small writing? Clearly দেখা যায়? Air pollution, the bad effect of air pollution, one of the most and serious pollution is formation of acid rain. Many kinds of pollution may causes in the air, but acid rain is one of them. Now I will show you how acid rain forms. You see here are pictures of industry and the fuel, fossil fuel, smoke from burning the fossil fuel from brick kilns. এখানে ইটের ভাটা এরকম থাকে, চোং থাকে, এগুলোকে বলা হয় চোং। এগুলো দিয়ে কালো ধোঁয়া বের হয়, কালো ধোঁয়া নির্গত হচ্ছে এবং এখানে কলকারখানার কালো ধোঁয়া যে বের হচ্ছে এটাতে সালফার ডাই অক্সাইড, ইটের ভাটা থেকে যে ধোঁয়াটা আসে সেখানে থাকে সালফার ডাই অক্সাইড ফ্রম দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল। অর্থাৎ ফসিল ফুয়েলটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেটা আমরা কাঠ পুড়িয়ে গাছ পুড়িয়ে যেটা পাই সেটা হচ্ছে ফসিল ফুয়েল। এটা জ্বালানির ফলে এখানে বায়ুমণ্ডলে যে ধোঁয়াটা নির্গত হয় সেখানে আছে সালফার ডাই অক্সাইড এবং কলকারখানার যে দূষিত ধোঁয়াটা বের হয় সেটি নাইট্রোজেন অক্সাইড। ফ্রম ইন্ডাস্ট্রি এমিশন, ইন্ডাস্ট্রিয়াল স্মোক থেকে বের হয় নাইট্রোজেন অক্সাইড। এখন এটা বায়ুমণ্ডলে কি আছে, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার। পলিউটেড ক্লাউড, এখানে দূষিত মেঘ আছে। বাতাসে বায়ুমণ্ডলে কি থাকে, মেঘ থাকে এবং এই মেঘগুলো বিভিন্ন রকম দূষিত উপকরণ দ্বারা, যেমন গ্যাস, ধুলোবালি, এরকম বিভিন্ন রকম উপাদানে বায়ুমণ্ডলে আছে, সেগুলো দ্বারা মেঘটা কি করে দূষিত হয়ে যায় এবং এখানে এই ফর্মেশন অফ অ্যাসিড রেইনটা ঘটে। অর্থাৎ এই যে গ্যাসগুলো যে মিশছে এই পলিউটেড ক্লাউডের সাথে, এটার একটা বিক্রিয়া হয় এবং এখান থেকে অ্যাসিড রেইনটা আমাদের
পৃথিবীতে এসে পড়ে, অর্থাৎ এটা আমাদের ফসল নষ্ট করছে। আরেকটা বিষয় দেখো, ভেহিকেলস এখানে আছে, গাড়ি, এখানে গাড়ি থেকে আমাদের নাইট্রোজেন অক্সাইড এমিশন হচ্ছে, অর্থাৎ নাইট্রোজেন অক্সাইড নির্গত হচ্ছে, এটাও কিন্তু বায়ুমণ্ডলকে দূষিত করছে। ডিফারেন্ট কাইন্ডস অফ পলিউশন পলিউট দ্য এনভায়রনমেন্ট, পলিউট দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড ইট কজেস অ্যাসিড রেন। অ্যাসিড রেনটা কি ক্ষতি করছে? ইট ড্যামেজেস আওয়ার ক্রপস, ল্যান্ডস অ্যান্ড মেনি কাইন্ডস অফ buildings, monuments and sculpture. আমি এখন now I will read the text. Air pollution. Air pollution comes from a wide variety of sources. বায়ু দূষণ আমাদের বিভিন্ন উৎস থেকে ঘটে থাকে। In Bangladesh, poisonous exhaust from industrial plants, brick kilns, or old or poorly serviced vehicles and dust from roads and construction sites are some of the major sources of air pollution. আমাদের বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস অর্থাৎ শিল্প কারখানা এবং ইটের ভাটা থেকে অথবা যে যানবাহনগুলো মেরামত করে চালানো হচ্ছে বা বহু পুরনো যানবাহন এগুলো এবং রাস্তার ধুলোবালি এবং নির্মাণ ক্ষেত্র যেটা আছে সেগুলো সব কিছু মিলে এই ইন্ডাস্ট্রিয়ালের যে পয়জনাস এক্সহস্ট অর্থাৎ বিষাক্ত বর্জ্য নিঃসরণ হয়, সেই সব কিছু মিলে আমাদের বায়ু দূষণের প্রধান উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ এগুলো বায়ু দূষণের প্রধান উৎস। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. আমরা এ ধরনের পলিউশন কমিয়ে আনতে পারি আমাদের 20 বছরের পুরাতন যানবাহনগুলো ব্যবহার না করার পরিত্যাগ করার মাধ্যমে। আরেকটা করতে পারি মোটর ভেহিকেলস অর্থাৎ যন্ত্রচালিত যানবাহনের ব্যবহারটা কমিয়ে আনার মাধ্যমে। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. আমরা যানবাহনে যথোপযুক্ত বা ভালো মানের জ্বালানি ব্যবহার করতে পারি এই এমিশন অথবা নিঃসরণ, ধোঁয়া নির্গমন বন্ধ করার জন্য। We can encourage people to use compressed natural gas (CNG) or liquid petroleum gas (LPG) for fueling their cars. আমরা সিএনজি গ্যাসের কথা প্রায় শুনি, এখন আমরা জানি, এবং এলপিজি গ্যাসও আমরা চিনি। এটা ব্যবহারে আমরা মানুষকে উৎসাহিত করতে পারি তাদের যানবাহনে ব্যবহার করার জন্য। The government may relocate hazardous industries like brick kilns to areas away from human habitations. আর এই বিপজ্জনক ইন্ডাস্ট্রিগুলো গভর্নমেন্ট পুনঃস্থাপন করতে পারে, মানব বসতি থেকে দূরে পুনঃস্থাপন করার ব্যবস্থা নিতে পারে, যেখানে ইটের ভাটা এবং ইন্ডাস্ট্রিগুলো সরিয়ে নিতে পারে যেখান থেকে মানুষ বসবাস করে সেই জায়গা থেকে। এটা তো গেল এয়ার পলিউশন। এখন তোমরা এই ছবিটা থেকে এয়ার পলিউশনের একটা ব্যাড ইফেক্ট দেখতে পেলে যে কি করে অ্যাসিড রেইন হচ্ছে এয়ার পলিউশনের ফলে। এবার আসবো আমরা ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন করার আগে আমি তোমাদের আরেকটা ছবি দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো পলিউটেড এনভায়রনমেন্ট, বিপন্ন পরিবেশ। এখান থেকে কিছু ছবি দেখতে পাচ্ছ তোমরা, গাছ কেটে নিয়ে যাচ্ছে এবং এটা মরুভূমির মতো হয়ে গেছে, আমাদের মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে।
বিষাক্ত কালো ধোঁয়া এবং এখানে যে নদী দূষণ, এই ওয়াটার পলিউশন দেখানো হচ্ছে। ছবিটা সাদা কালো, তোমরা বুঝতে পারছো কিনা? নদীর মধ্যে নানান ধরনের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এবং পানিটা দূষিত হয়ে যাচ্ছে। এখানে দেখো ট্যানারির বর্জ্য নিষ্কাশন করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদীতে সাধারণত ফেলা হতো। এরপর এখানেও সেই দূষণ দেখানো হচ্ছে, এটা হচ্ছে। আর এদিকেও ময়লা আবর্জনা, এখানে শিল্প বর্জ্যের ভাগাড়, এটা হচ্ছে তুরাগ নদী। বিভিন্ন নদীর দূষণ এখানে দেখানো হয়েছে এবং কিভাবে পানিগুলো দূষিত হচ্ছে, কি কি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ, তারপরে এখানে ময়লা আবর্জনা, এগুলো বিভিন্ন কারণে পানিটা দূষিত হচ্ছে। আরো একটা ছবি দেখায় পানি দূষণের। মৃত্যুর মুখে বুড়িগঙ্গা, এটা হচ্ছে কিলিং ওয়াটার, অর্থাৎ মৃতপ্রায় পানি, যে পানিটাকে মেরে ফেলছি আমরা। আমাদের প্রতিনিয়ত ময়লা আবর্জনা নিষ্কাশন হচ্ছে এই পানির ভিতরে এবং নদীটা বিষাক্ত বর্জ্যের বহমান আধার। এটা হচ্ছে এই নদীতে যে পড়ছে, এই নদীগুলো দূষণ হচ্ছে, বিভিন্ন রকম আবর্জনা ফেলা হচ্ছে। এটা আরেকটা ছবি। এখানে একটা কথা বলা আছে, দেখো, হয়তো একদিন সদরঘাট থাকবে, লঞ্চ ভিড়বে না। অর্থাৎ নদীটা এমনভাবে দূষিত হয়েছে যেখানে মানুষ চলাচলের আর কোনো জায়গা থাকবে না, অর্থাৎ এতটাই দূষণ। এভাবে কিভাবে তোমরা তাহলে দেখলে যে বিভিন্নভাবে আমাদের পানি দূষণ হচ্ছে, এই সোর্সগুলো পানি দূষণের কারণ। এখন না, আই এম রিডিং দ্য টেক্সট। Water pollution can occur in oceans, rivers, lakes, ponds and underground reservoirs. পানি দূষণ ঘটতে পারে কোথায় কোথায়? সমুদ্র বা সাগর, নদী, লেক বা হ্রদ, পুকুর এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, অর্থাৎ ভূগর্ভস্থ যে পানি আমরা ব্যবহার করি সেখানকার যে মজুদ আছে, অর্থাৎ মাটির নিচে যে পানি আছে সেখানে দূষণ ঘটতে পারে। As different water sources flow together, the pollution can spread easily and quickly. যেহেতু বিভিন্ন উৎস থেকে পানিগুলো একই সাথে প্রবাহিত হয়, সেই কারণে পানি দূষণ খুব সহজে এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, পানি দূষণের মধ্যে থাকতে পারে যে কারণগুলো, সেগুলো হচ্ছে ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল, অর্থাৎ মাটি থেকে বা জমি থেকে প্রচুর পরিমাণে পলি কোথায় গিয়ে জমা হয়? নদীতে, পানিতে। অর্থাৎ পানিতে মিশা মানে বিভিন্ন রকম জলধারায় মিশে যাওয়া। এরোশন বা ভূমিক্ষয়। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, অনুপযুক্ত আবর্জনা ব্যবস্থাপনা, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত বর্জ্য পদার্থ হয় সেগুলো যথোপযুক্ত ব্যবস্থাপনার অভাবের কারণে পানি দূষণ হয়। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, আমরা যারা শহরে বসবাস করি সেখানে আমাদের মাটির নিচ দিয়ে পানি সরবরাহের লাইন থাকে, সেই লাইনে কিন্তু লিকেজ থাকে, অর্থাৎ ছিদ্র থাকতে পারে, ভাঙাচোরা থাকতে পারে, সেখানে মাটি ঢুকে যায়, সেই মাটিটা ঢুকে গিয়ে পানিটা দূষণ করে ফেলে। অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, অর্থাৎ মাটির পানির লাইনের ভেতরে পচনশীল কোনো বস্তু যদি যায় সেটা আস্তে আস্তে পচে গিয়ে পানিটা দূষণ করা। অর্থাৎ আমরা ঢাকা শহরে বা শহরের যারা পানি ব্যবহার করি তারা এই পানির লাইনটা মাটির নিচ থেকে আসে এবং বিভিন্ন রকম দ্রব্য সেই লাইনের ভিতর ঢুকে গেলে সেটা পানিটা দূষণ করে ফেলে। ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিন্স পলিউটিং দ্য ওয়াটার, প্রকৃতপক্ষে মাটি দূষণ করাটাই হচ্ছে পানি দূষণ করা, অর্থাৎ মাটিটা যদি দূষিত হয় সেটা কোনো না কোনোভাবে পানিতে যেয়ে মিশবে। Throwing away a toxic substance on the ground near a water source means it eventually reaches a body of water. মাটি অর্থাৎ পানির কাছাকাছি মাটিতে কোনো বিষাক্ত পদার্থ বা বর্জ্য নিঃসারণ করা বা জমানো, এটা প্রকৃতপক্ষেই পানিকে নষ্ট করাই হয়।
As a result, the water is polluted. ফলে কি হয়? পানি দূষিত হয়। Industrial wastage must not be disposed in river or lakes. শিল্প বর্জ্যগুলো কোনোভাবেই নদী অথবা হ্রদে ফেলা উচিত নয়। We need to be more careful about disposing household wastage too. আমাদেরকে গৃহস্থালির যে আবর্জনা হয় সেগুলো যত্ন সহকারে অথবা সতর্কভাবে ফেলা উচিত। Use of pesticides means that when it rains on the lawn or garden, chemicals wash into the water bodies. যখন জমিতে কীটনাশক ব্যবহার করা হয়, জমিতে বা বাগানে যখন আমরা কীটনাশক ব্যবহার করি, তখন এটা বোঝায় যে যখন বৃষ্টি হবে তখন সেই রাসায়নিক পদার্থগুলো সেই নদীতে বা খালে বিলে সেখানে যেই মিশবে, অর্থাৎ বৃষ্টির পানির সাথে সেগুলো ধুয়ে সেই পানির সাথে যে মিশে যায়। Therefore, we must be aware of the dangers of using pesticides as they may pollute our river, canals and lakes. সুতরাং আমাদের অবশ্যই এইসব বিপজ্জনক কীটনাশক থেকে ব্যবহারে সতর্ক হওয়া দরকার, যেগুলো আমাদের নদী, খাল, বিল, লেক এগুলো দূষিত করতে পারে। আচ্ছা, এটা গেল ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন তোমরা দেখেছো। এবার আসে ওয়াটার পলিউশন কিন্তু সয়েলও পলিউশন করে। যেখানে সয়েল পলিউশন থেকে ওয়াটার পলিউশন হয়, এটা দুটো কিন্তু একসাথে রিলেটেড। আচ্ছা, এবার আসে সয়েল পলিউশন। Among the most of significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposal properly. আমাদের দেশে প্রতিদিন প্রচুর ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য হয়, অর্থাৎ শিল্প বর্জ্য হয়, কিন্তু সেগুলো সঠিকভাবে ডাম্পিংয়ের বা নিষ্কাশনের ব্যবস্থা করা হয় না। The mismanagement of household waste, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and the drainage system. আমাদের গৃহস্থালির যে বর্জ্য আমরা ফেলি এবং বিশেষ করে পলিথিনের যে শপিং ব্যাগ বা কেনাকাটার যে ব্যাগ আছে সেগুলো আমরা কি করি, সেগুলো আমাদের কাছে একটা মারাত্মক হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় এই ড্রেনেজ সিস্টেম অর্থাৎ পয় নিষ্কাশন ব্যবস্থার উপর এবং মাটি দূষণের একটা বড় কারণ। এটা হচ্ছে চরম অব্যবস্থাপনার কারণেই হয়ে থাকে। Another cause for soil pollution is the use of agricultural pesticides, fertilizers, etc. অন্যান্য কারণে মাটি দূষণগুলো হয় সেগুলো হচ্ছে কৃষি জমিতে কীটনাশক ব্যবহার করা এবং রাসায়নিক সার ব্যবহার করা। Sometimes fuel leakages from automobiles may get washed away by rain and seep into the nearby soil. কোনো সময় যানবাহন থেকে তেল নিঃসরণ হয়, বিভিন্ন রকম লিকেজ থাকতে পারে, সেখান থেকে তেল নিঃসরণ হয় এবং এটা বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে সেই মাটির সাথে শুষে নেয়, মাটি সেটা শোষণ করে নেয়। Pesticides and fertilizers are useful for plant growth, but their overuse had led to soil pollution. কৃষি জমিতে সার এবং কীটনাশক ব্যবহার করা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন, কিন্তু সেটার যদি অতিরিক্ত ব্যবহার হয় সেটা আমাদের পরিবেশের জন্য বা মাটি দূষণের জন্য খুবই ক্ষতিকারক। Natural fertilizers and compost can be used instead of their chemical alternatives. প্রাকৃতিক সার এবং জৈব সার এই উদ্ভিদের বৃদ্ধির জন্য আমরা জমিতে ব্যবহার করতে পারি রাসায়নিক সারের পরিবর্তে। Recycling is another way to reduce and control soil pollution. পুনর্ব্যবহার অর্থাৎ কোনো জিনিসের পুনরায় ব্যবহার এই মাটি দূষণের কারণটাকে কমিয়ে আনতে পারে। অর্থাৎ একটা জিনিস যদি বারবার ব্যবহার করা হয় সেটা ওয়েস্ট হিসেবে মাটিতে যাবে না, সেটা পুনরায় ব্যবহার করার ফলে সেই মাটিতে যে বর্জ্যটা জমছে সেটা কমে যাবে এবং এভাবে মাটি দূষণটাও কমে আসবে।
Deforestation also causes erosion, pollution and the loss of fertility in the topsoil. Deforestation তোমরা জানো যে বন ধ্বংস করা, অর্থাৎ আমরা এখন আমাদের প্রয়োজনে জীবনের জীবিকার চাহিদায় আমরা গাছপালা ধ্বংস করছি, বন ধ্বংস করছি, গাছপালা কমে যাচ্ছে। এই ডিফরেস্টেশন হলে মাটি দৃঢ়তা কমে যায়, অর্থাৎ গাছগুলো তাদের শেকড়ের সাহায্যে মাটিগুলোকে দৃঢ়ভাবে ধরে রাখে। আর যখন গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, মাটি কিন্তু আঁকড়ে ধরার কোনো বস্তু পাচ্ছে না, যার ফলে সেটা মাটিটা আলগা হয়ে যাচ্ছে এবং এটা অল্পতেই ভূমিক্ষয়ের কারণ হয়ে যাচ্ছে। এবং আরও এটা জমির উর্বরা শক্তি, অর্থাৎ জমির উপরভাগের উর্বরতা শক্তিটাও কমিয়ে ফেলছে। Planting trees and reforestation help prevent soil erosion and pollution. Planting trees and reforestation অর্থাৎ পুনরায় বৃক্ষরোপণ এবং পুনরায় বনায়ন হেল্প প্রিভেন্ট সয়েল অর্থাৎ মাটি ক্ষয় এবং দূষণমুক্ত করার জন্য আমাদের সাহায্য করতে পারে। আমি একটা প্ল্যান্টিং বা বনায়নের একটা ছবি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে বিভিন্ন রকম ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন, বিভিন্ন প্রকল্প আছে, বিভিন্ন রকমের গাছ এখানে হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, চট্টগ্রাম, তারপর বান্দরবান, এরকম বিভিন্ন জায়গায় ট্রি প্ল্যান্টেশন করা হয়েছে। এরকম পদক্ষেপ যদি আমরা নিতে পারি তাহলে আমাদের পরিবেশটা দূষণমুক্ত হবে এবং আমরা একটা সুন্দর পৃথিবীতে বাঁচতে পারবো। এখন দ্বিতীয় স্টেপে আমি যেটা তোমাদের একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে আসে এনভায়রনমেন্টাল পলিউশন। এই এনভায়রনমেন্টাল পলিউশনের বিষয়গুলো আমি আজকে আলোচনা করলাম, আশা করি তোমরা প্যারাগ্রাফটা লিখতে পারবে। এখন আমরা এনভায়রনমেন্টাল পলিউশনের একটু সংজ্ঞাটা দেখে নেই। When the environment is contaminated by different things and the purity is destroyed, then it is called environmental pollution. অর্থাৎ পরিবেশটা আমাদের যখন বিভিন্ন রকম উপাদান বা উপকরণ দ্বারা দূষিত হয় সেটাই হচ্ছে, আর পরিবেশের যখন কোনো পিউরিটি থাকে না তখনই পরিবেশ দূষণ হয়। তো ইউ হ্যাভ নোটিসড ফ্রম টুডেজ লেসন দ্যাট হাউ এনভায়রনমেন্ট ক্যান বি পলিউটেড। আজকে তোমরা দেখলে যে কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে, বিভিন্ন কারণ আমি আজকে আলোচনা করলাম। আই থিঙ্ক ইউ ক্যান রাইট দ্য প্যারাগ্রাফ, অ্যান্ড বিফোর রাইটিং প্যারাগ্রাফ you have to maintain some important aspects. তোমরা অনেক সময় প্যারাগ্রাফ লিখতে যে দুটো প্যারা করে ফেলো, বাট ইট ইজ নট এ প্রপার ওয়ে অফ রাইটিং এ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ শুড নট এক্সিড ওয়ান প্যারা। প্যারাগ্রাফ কোনো সময় একটা প্যারার বেশি হবে না। যাই লেখো তুমি, যত বড়ই লেখো না কেন, প্যারাগ্রাফ একটা প্যারার ভিতরে তোমার বক্তব্যটা শেষ করতে হবে। সেটা 2 পৃষ্ঠাও যেতে পারে, 3 পৃষ্ঠাও যেতে পারে, তবে তোমার ইউ হ্যাভ দ্য লিমিটেশনস অফ ওয়ার্ড 150, 100 or 200 words. You have to write a paragraph. Main 4 points you have to maintain a paragraph. I am writing these points. Topic sentence, that you must mention a টাইটেল অফ দ্য প্যারাগ্রাফ। তোমরা যে প্যারাগ্রাফটা লিখবে সেটা অবশ্যই একটা টাইটেল থাকবে, তার নাম থাকবে, তোমরা কি বিষয়ে প্যারাগ্রাফটা লিখছো। তারপরে তোমাদের আসবে টপিক সেন্টেন্স। একটা সেন্টেন্সের মাধ্যমে তোমরা বক্তব্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। দেন কামস সাপোর্টিং আইডিয়া। অর্থাৎ তোমার
এই প্যারাগ্রাফটাকে সাপোর্ট করার জন্য কিছু ধারণা তোমার থাকতে হবে, সেই ধারণা বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা তোমার থাকতে হবে, সেটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া, অ্যাডিং ডিটেইলস। এবার তুমি প্যারাগ্রাফের বিস্তারিত বিবরণ দিবে। যেমন আমি এখানে তোমাদের পরিবেশ দূষণ সম্পর্কে 3 ধরনের দূষণের কথা পড়িয়েছি। যদি তোমরা এনভায়রনমেন্টাল পলিউশন লিখতে যাও তখন তোমাদের এই 3টা দূষণই লিখতে হবে, কারণ মেইন এলিমেন্টস অফ নেচার আর এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল। তোমরা যখন প্যারাগ্রাফ লিখবে অবশ্যই এই 3টা দূষণ সংক্ষেপে বর্ণনা করতে হবে। প্যারাগ্রাফটা সংক্ষিপ্ত আকারে কিন্তু যাতে পূর্ণতা থাকে, অর্থাৎ বিষয়বস্তুটা যাতে সম্পূর্ণভাবে প্রকাশিত হয় সেভাবে তোমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে। নেক্সট, কনক্লুডিং সেন্টেন্সেস। অর্থাৎ উপসংহার। আমরা রচনা কম্পোজিশনে উপসংহার দেই, কিন্তু এখানে উপসংহার তো মেনশন করে লেখা যাবে না, কিন্তু এমন কিছু বাক্য তোমাদের থাকতে হবে যে প্যারাগ্রাফটা যে তুমি সম্পূর্ণ করেছো, সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে তোমার মনের ভাবটা, সেইটাই তোমার এই কনক্লুডিং সেন্টেন্সের মাধ্যমে প্রকাশিত হতে হবে। অর্থাৎ এই 4টা পয়েন্টস তোমাকে মেনটেন করে ইউ হ্যাভ টু রাইট এ প্যারাগ্রাফ। অবশ্যই তোমরা কিন্তু প্যারাগ্রাফের নামটা দিবে, প্যারাগ্রাফের নাম না দিলে কি বিষয় প্যারাগ্রাফ লিখছো সেটা করা যাবে না। আর সামনে তোমাদের পরীক্ষা আছে, পরীক্ষাটা অবশ্যই তোমরা ভালোভাবে দিবে। তবে আমি কিছু টপিকস তোমাদেরকে বলছি যেগুলো তোমরা পরীক্ষার খাতায় সচরাচরই ভুল করো, যেটা ক্লাসে হয়তো আমি অনেক সময় বলি। এখন যেহেতু করোনা সিচুয়েশনে ক্লাসে যেতে পারছো না, কিছু ছোটখাটো ভুল তোমাদের পরীক্ষার খাতাটাকে নষ্ট করে দেয়। যেমন ধরো তোমরা খাতায় মার্জিন করো না, এই মার্জিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে মার্জিনটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আর প্যারাগ্রাফ লেখো, যাই লেখো, ইমেল লেখো, লেটার লেখো, সেটা কিন্তু ফ্রম দ্য টপ অফ দ্য পেজ যদি স্টার্ট করো তাহলে সেটা খুব ভালো হয়। মাঝামাঝি পেজ থেকে এসব জিনিস শুরু করলে তেমন একটা ভালো দেখায় না। যেটা কম্পোজিশন একটা রাইটিং টপিক থাকে সেগুলো তোমরা অর্থাৎ পেজের উপরের অংশ থেকে শুরু করবে। অনেকে দেখে আমরা ইমেইল লেখো, অ্যাপ্লিকেশন লেখো, এই পোর্শনটাকে, এটা কিন্তু খুবই অনুচিত। এটা কিন্তু ফর্মাল লেটার তো অবশ্যই একটা নিয়ম মেনে চলতে হবে। এবং তোমরা যখন কমপ্লিটিং স্টোরি লিখবে সেটাও কিন্তু ফ্রম দ্য টপ অফ দ্য পেজ, এটা লিখলে ভালো হয়। আর আমি সবসময় বলি, হয়তো স্কুল খোলা নেই, ক্লাসের সুযোগ নেই হয়তো, সেজন্য কথাগুলো এখন একটু মনে করিয়ে দিচ্ছি। কমপ্লিটিং স্টোরি যখন লিখবে তখন অবশ্যই গল্পের একটা নাম দিবে, টাইটেল দিবে, এবং যেটা প্রত্যেকটা গল্পে কিন্তু একটা মরাল লেসন থাকে। এটা আমি সবসময় বলি, ইউ হ্যাভ টু রাইট দ্য মরাল লেসন, ইউ ট্রাই টু রাইট দ্য মরাল লেসন অফ দ্য স্টোরি। অর্থাৎ এই গল্পটার থেকে তোমরা কি শিখলে সেরকম একটা শিক্ষামূলক সেন্টেন্স থাকলে সবচেয়ে ভালো হয়। তবে এভাবেই গল্পগুলো যদি লেখো। আর প্যারাগ্রাফের কথা তো বললামই। আর ডায়লগ লিখতে গিয়ে অনেক সময় তোমরা, যেমন এখানে 2 জন স্পিকার থাকে, এখানে একটা এরকম অর্থাৎ একটা সীমানা দেওয়া থাকে। যখন সেন্টেন্সগুলো লিখবে, সেন্টেন্সগুলো এখানে এটার ভেতরতেই থাকবে, এই দিকটা যাতে না আসে, তাহলে একটা সৌন্দর্যটা বিঘ্ন ঘটে। অর্থাৎ ডায়লগ লেখার সময় তোমরা এই সেন্টেন্সগুলো একজন স্পিকারের কথাগুলো লিখবে, দ্বিতীয় স্পিকারের কথাগুলো এই বাউন্ডারির ভেতরেই যাতে থাকে, বাইরে যাতে না আসে, এই বিষয়গুলো তোমরা অবশ্যই লিখবে। আর পরীক্ষার খাতার নাম, রোল, শ্রেণী, শাখা, এগুলো তো বিষয়, এগুলো অবশ্যই দিবা শাখা, প্রভাতী শাখা, এগুলো মেনটেন করবে, না হলে পরীক্ষা যারা খাতা দেখেন পরীক্ষকদের, তাদের অনেক সমস্যা করতে হয়। তো আজকে তোমাদের আমি যা পড়ালাম আশা করি তোমরা খুব ভালোভাবে সেটা বুঝতে পেরেছো। যদি এটা খুব জটিল একটা বিষয়, কারণ পরিবেশ তো আমাদের আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি তার শক্তিটা কি। আমাদের চারপাশে যা কিছু আছে সেটা তো আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত, কিন্তু পরিবেশের একটা শক্তি আছে, প্রকৃতির একটা শক্তি আছে, সেই শক্তি আমাদের উপর প্রভাব বিস্তার করে, যেটার উপর আমাদের কোনো হাত থাকে না। কিন্তু আমাদের পরিবেশকে আমাদের ভালো রাখতে হবে, সুন্দর রাখতে হবে, তাহলে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। আমাদের পৃথিবীটাও দীর্ঘদিন স্থায়ী হবে। যদি পৃথিবী না থাকে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। এখন এই করোনার সিচুয়েশনে তোমরা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না,
বাড়িতেই থাকবে এবং নিরাপদে থাকবে আর খুব ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। তা আজকে তোমাদের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার হয়তো পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এই ক্লাসটি আজকে বিষয়টি যে আমি পড়ালাম এটি শুধু নবম দশম শ্রেণীর জন্য না, এটা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য কাজে লাগবে। কারণ অনেক কিছু বিষয় আমি দেখিয়েছি যেটা এই প্যারাগ্রাফটা এনভায়রনমেন্টাল পলিউশন লিখতে গেলে তোমাদের হরহামেশাই লিখতে আসে এটা পরীক্ষার সময়। যেমন যেখানেই যাও, যে পরীক্ষায় যাও সেটার সময় তোমাদের লিখতে আসে এই বিষয়টা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।